নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সোমবার রাজ্য রাজনীতিতে একটি বড় ঘটনা ঘটেছে, আপনারা জানেন। আমি যেটা নিয়ে থাম্বনেল বা টাইটেল করেছি, তো যে তৃণমূলের দুই বিধায়ককে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, ঋতব্রত উলুবেড়িয়া পূর্ব থেকে জিতেছেন এবং সন্দীপন সাহা এন্টালি থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন, তাদের দুজনকে তৃণমূল বহিষ্কার করেছে। এবং বহিষ্কারের ঠিক আগে একটা নাটকীয় ঘটনা ঘটেছিল যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানিয়েছিলেন যে এই দুই বিধায়ক হচ্ছে স্পিকারের কাছে তৃণমূলের পরিষদীয় দলের যে সই জালিয়াতির যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে স্পিকারের কাছে অভিযোগ করেছিলেন এবং তারপরে কিছুক্ষণের মধ্যেই তৃণমূল তাদের দুজনকে বহিষ্কার করে স্পিকারকে জানিয়ে দিয়েছে। তো এইটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব যে তারপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলেছিলেন যে কেন তারা স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু একটি বিষয়ে তিনি মিডিয়াকে বলেননি। কিন্তু ঘটনার দিন যেদিনকে হয়েছিল সেদিনকে আরো একটি ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে আপনাদের কাছে আমি বলবো। এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠেছে যে বাংলায় কি সেই মহারাষ্ট্র মডেল হতে চলেছে? মানে মহারাষ্ট্রে যেমন শিবসেনা ভেঙে গিয়েছিল বছর চারেক আগে, এনসিপি আড়াআড়ি ভাবে ভেঙে গিয়েছিল অজিত পাওয়ারের নেতৃত্বে। তো তারপরে অনেকে বলেছিল যে এটা বিজেপি বা অমিত শাহের খেলা, এই দুই দলকে ভেঙে দিয়ে হচ্ছে মহারাষ্ট্রের শাসক যে দল ছিল সেই দলের দুই শরিককে ভেঙে দিয়ে তারপরে তারা বিজেপির সঙ্গে যুক্ত হয়ে হচ্ছে রাজ্য শাসন করে। তো বাংলাতেও কি তৃণমূল আড়াআড়ি ভাবে ভাগবে, এই প্রশ্ন উঠেছে। এখন এই নিয়েই আজকের আমি আলোচনা করব। তো তার আগে দর্শক বন্ধুদের কাছে বলে রাখি যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা নিশ্চিতভাবেই লাইক কমেন্ট করবেন, আপনাদের কাছে এই আশা রাখছি। এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু উৎসাহিত হব। বেল আইকনটি প্রেস করবেন এবং অল অপশন বাটনটি চাপবেন যাতে আপনাদের কাছে ভিডিওটি সময় মতো পৌঁছে যায়। এবং দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছি, সোমবার দিন হচ্ছে যে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তৃণমূলের দুই বিধায়ক স্পিকারের কাছে তৃণমূলের পরিষদীয় দলের যে চিঠি গিয়েছে আমাদের বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে, সেইটা নিয়ে অভিযোগ করেছিলেন। এবং তারপরেই হচ্ছে তিনি পুলিশ মন্ত্রী হিসাবে সেটা অভিযোগ দায়ের করেন হেয়ার স্ট্রিট থানা এবং সিআইডিকে সাহায্য করতে বলেন যে সত্যি চিঠি জালিয়াতি, সই জালিয়াতি হয়েছে কিনা চিঠিতে। তো সেটা হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে তৃণমূলের পরিষদীয় দলের যে চিঠি দেওয়া হয়েছে সেই নিয়ে একটা অভিযোগ হয়েছে এবং সিআইডি তদন্ত শুরু করেছে। তৃণমূলের বিভিন্ন বিধায়ককে সঙ্গে তারা কথা বলছেন, তাদের স্টেটমেন্ট নিচ্ছেন এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হচ্ছে সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছিল, তিনি হচ্ছে অসুস্থতার কারণ দেখিয়ে যাননি। কারণ আপনারা জানেন যে শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গেলে তার উপর হামলা হয়েছিল, তো সেটা নিয়ে তিনি যাননি। পরবর্তীকালে সোমবার দিন সন্ধ্যাবেলায় আবার সিআইডি অফিসাররা তাকে ফার্দার নোটিশ করতে এসেছিল তার বাড়িতে। তো বিষয়টা হলো যে তৃণমূল যখন হেরে যায়, তারপরে রেজাল্ট বেরোনোর দুদিন বাদে 6 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় যারা নির্বাচিত এমএলএ তাদেরকে ডেকেছিলেন। সকলে সেদিন আসেননি, 45 জনের মতো এসেছিলেন। তো সেদিনকে বৈঠকের পরে হচ্ছে তৃণমূল দল সিদ্ধান্ত নেয়। আমি আপনাদের একটু বলে দিই বিধানসভা পরিষদীয় দলের যেটা রীতি হয়, সাধারণত হচ্ছে মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হবেন সেই নিয়ে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সে দলের পরিষদীয় দলের বৈঠক হয়। বৈঠকের পরে তারা নেতা নির্বাচিত করে, যেটা বিজেপির এবার হয়েছে অমিত শাহর তত্ত্বাবধানে। তো তারপরে নেতা নির্বাচিত করার পরে রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হবে এবং সেখানে বিধায়করা সই করে দেন যে আমরা 207 জন বিধায়ক শুভেন্দু অধিকারীকে নেতা নির্বাচিত করেছি। রাজ্যপাল সেই মতো মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ার জন্য আহ্বান জানান, তিনি কবে শপথ নিতে চান সেটা জানতে চান, তারপরে শপথ হয়। কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে যেটা প্রযোজ্য বা যেটা হয়ে এসছে রীতি, সেটা হচ্ছে যে পার্টির তরফে যে বিরোধী দল অন্তত আমাদের এখানে যেটা আছে যে আসন তার 10% পেতে হবে, মানে আমাদের এখানে 294টা আসনে 30টা আসন পেলে সে বিরোধী দলের মর্যাদা পাবে। এবার যদি দুটো দল 30টার বেশি আসন পায়, যে বেশি পাবে তার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। তারা পার্টি চিঠি দেবে স্পিকারকে যে আমরা যে এই এমএলএ কে বিধায়ককে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছি, তাকেই বিরোধী দলনেতা স্বীকৃতি দেওয়া হবে এবং বিধানসভায় তার ঘর দেওয়া হোক। তো এইটা তৃণমূল সেদিনকে 6 মে বৈঠকের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছিলেন যে তারা বিরোধী দল নেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে
ডেপুটি লিডার হিসাবে নয়না বন্দ্যোপাধ্যায় এবং যে অসীমা পাত্র, এবং চিফ হুইপ হিসাবে ববি হাকিমকে নির্বাচিত করেছেন, তাই তাদেরকে যাতে সেই মর্যাদা দেওয়া হয়। কিন্তু স্পিকার সেটা খারিজ করে দেন, কারণ তার মতে এটা নাকি কোনো দলের সাধারণ সম্পাদক দিতে পারেন না, দলের সভাপতিকে দিতে হয়, বা বিধায়করা বৈঠকে বসে সই করে সেটা দেবে। পরবর্তীকালে 19শে মে আবার তৃণমূলের বৈঠক হয়, সেখানে বিধায়করা হচ্ছে সই করেছিলেন, যে শোভনদেব চট্টোপাধ্যায়কে নেতা নির্বাচিত করে সই করানো হয়। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগটা তিনি সোমবার বললেন, তিনি বললেন যে 19 তারিখ আমরা যারা বিধায়করা এসেছিলাম তাদেরকে দিয়ে সই করানো হয়েছিল যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করা হয়েছে বলে স্পিকারের কাছে চিঠি দেওয়া হবে, কিন্তু তাদের বলা হয়েছিল 6 তারিখের মিটিংয়ে হাজির ছিলেন তারা, 6 তারিখের মিটিংয়ে 6 তারিখের ডেটে সই করতে। এবং তার অভিযোগ যে বেশ কয়েকজন বিধায়ক 19 তারিখের মিটিংয়ে ছিলেন না, তাদের নামও ব্লক লেটারে বসিয়ে দেওয়া হয়েছিল। তো এই নিয়ে একটা সই জালিয়াতি হয়েছে, মানে যে চিঠিটা স্পিকারকে দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন না, কিন্তু তাদের সইটা করে দেওয়া হয়েছে, বাকিরা সই করেছেন। যেমন তাদেরকে যেমন বলা হয়েছে 6 তারিখের ডেট দিয়ে সই করতে, মানে প্রথম যে এই বিধায়কদের যে মিটিংটা হয়েছিল সেই মিটিং এর ডেট ধরে। তো এইটা হচ্ছে তিনি বলেছেন যে আমি তখন মনে করেছি যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে কোনো লাভ হবে না, তার থেকে অ্যাসেম্বলি হাউসের আমরা বিধায়ক, অ্যাসেম্বলি হাউসের যিনি প্রধান তাকেই জানানো উচিত। তাই তিনি এবং সন্দীপন সাহা হচ্ছে স্পিকারকে জানিয়েছেন। তো এইটার পরে যেটা হয়েছে, শুভেন্দু অধিকারী এটা বলে দেওয়ার পরেই তারা বহিষ্কার হয়েছেন, এবং বহিষ্কারের পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের ব্যাপারে নানান অভিযোগ করেছেন, অনেক নেতার ব্যাপারে অভিযোগ করেছেন, সই জালিয়াতির ব্যাপারে অভিযোগ করেছেন, এইসব হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। তো আমি যেটা আপনাদের বলতে চাইছি যে আসলে এটা বহিষ্কারের পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি ফেসবুক লাইভ করেছেন, এবং সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে কি বলে বিট্রেয়ার, বেঈমান টেইমান বলেছেন, এবং বলেছেন যে সিপিএম যখন তাড়িয়ে দিয়েছিল বা বহিষ্কার করে দিয়েছিল তারা তখন সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, তো আমাদের পায়ে এসে কান্নাকাটি করেছিল, আমরা তাকে দলে নিয়েছিলাম, সাংসদ করেছিলাম, সাংগঠনিকভাবে পদ দিয়েছিলাম, কিন্তু যারা বেঈমান তারা বেঈমান থেকে যায়, এইসব ধরনের কথাটা বলেছেন। তো এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে মহারাষ্ট্র মডেল হবে কিনা এখানে, কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে হয়তো এখানেও ওই শিবসেনার মতো দলকে ভেঙে দেওয়া হতে পারে। বিজেপি যেটা বাইরে থেকে করেছিল বলে অভিযোগ, যে অমিত শাহ এই অপারেশন চালিয়েছিলেন, একনাথ সিন্ধেকে দিয়ে দল ভেঙে দিয়েছিলেন, উদ্ধব ঠাকরের দল, মানে শিবসেনাকে ভেঙে দিয়েছিলেন। একনাথ সিন্ধের দিকে বেশিরভাগ বিধায়ক চলে গিয়েছিল, বেশিরভাগ সাংসদ চলে গিয়েছিল, তারপর তারাই শিবসেনা আসল পার্টি বলে দাবি করে, এবং কোর্টও তাদেরকে সেই স্বীকৃতি দেয়। তো তারপর এখন উদ্ধব ঠাকরের শিবসেনা এবং একনাথ সিন্ধে মূল শিবসেনার চেয়ারম্যান রয়েছেন। তারপরে সেক্ষেত্রে তখন একনাথ সিন্ধাকে মুখ্যমন্ত্রী করে বিজেপি বাইরে থেকে বিজেপি সাপোর্ট করে একসঙ্গে তারা মন্ত্রিত্ব করেছিলেন, এবং এনসিপি, কংগ্রেস এবং শিবসেনার যে জোটের যে সরকার ছিল সেই সরকার ভেঙে যায় ঠিক 4 বছর আগে, আপনারা জানেন 22 সালের জুন মাসে। তো মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা যে বিজেপিও এই রাজ্যে হচ্ছে তার দলের এমএলএদের ভাঙার কাজে নেমেছে, এবং রবিবারের মিটিংয়ে তৃণমূলের যে 60 জন বিধায়ক আসেননি মমতার ডাকা বৈঠকে, তার সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে আসলে পুলিশ দিয়ে হচ্ছে যে ভয় দেখানো হচ্ছে, পুলিশ দিয়ে বলা হচ্ছে বিজেপির সঙ্গে যোগাযোগ করতে, পুলিশকে নামানো হয়েছে আমাদের এমএলএদের ভাঙানোর জন্য, এবং বিজেপি অফিস থেকে তাদেরকে ফোন করা হচ্ছে, নানান ধরনের ভয় হুমকি দেওয়া হচ্ছে। তো এই সব অভিযোগ করেছেন। তো আমি যেটা বলতে চাইছি থাম্বনেলে সেটা হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছেন, যে তারা কেন স্পিকারকে গিয়ে জানিয়েছেন যে এরকম একটা সই জালিয়াতির ঘটনা ঘটেছে, কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন না, তাদের নামে সই করে দেওয়া হয়েছে 19 তারিখের মিটিংয়ে। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে একটু বলি যে 22 তারিখে মে মাসের দিল্লিতে শুভেন্দু অধিকারী ছিলেন আপনার সঙ্গে ঘটনাচক্রে, সেদিনকে আমাদের বঙ্গভবনে দেখা হয়ে গেছিল, শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার কুশল বিনিময় হয়েছিল, শুভেন্দু অধিকারী আপনাকে এমএলএ সাহেব বলে হচ্ছে সম্বোধন করেছিলেন, আপনিও কুশল বিনিময় করেছিলেন। 26 তারিখে বিকেলবেলা যেদিন স্পিকারের কাছে আপনি এবং সন্দীপন সাহা গিয়েছিলেন, তার আগে হচ্ছে লবিতে প্রায় 1 ঘন্টা আপনারা অপেক্ষা করেছিলেন শুভেন্দু অধিকারী আসার জন্য, কারণ অনেক সাংবাদিক ছিল, তাদের চোখে পড়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। এবং শুভেন্দু অধিকারী বিধানসভায় প্রবেশ করার পরে 5-10 মিনিট বাদে তিনি এসে স্পিকারের ঘরে চলে যান, স্পিকার রতীন্দ্রনাথ বসুর ঘরে চলে যান, তার 5-10 মিনিট বাদে আপনারা ঢুকেছিলেন সেই ঘরে,
এবং তারপরে প্রায় ঘন্টাখানেক বাদে আপনারা সেখান থেকে বেরিয়েছিলেন। যে ঘরে 1 ঘন্টা আপনারা ছিলেন সেই ঘরে কিন্তু শুভেন্দু অধিকারী এবং স্পিকারও ছিলেন। তো যাই হোক, অভিযোগ জানাতে গিয়েছিলেন স্পিকারের কাছে, সেটা আগেই যেতে পারতেন। আমার মনে হয় যে শুভেন্দু অধিকারী আসার জন্য অতক্ষণ অপেক্ষা আপনাদের না করলেও চলতো। এবং পাশাপাশি সেই দিন ওই বিধানসভা ভবনের একটি ঘরে, সেটা বিরোধী দলনেতার ঘরে নয়, একটি ঘরে শোভনদেব চট্টোপাধ্যায়, কি বলে, আমাদের যে 2-3 জন বিধায়ক আরো ছিলেন, যারা বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে আলোচনা করছিলেন। 4-5 জন বিধায়ক ছিলেন। আপনি কিন্তু সেই শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে যাননি, আপনি বা সন্দীপন শাহ। আপনারা লবিতে অপেক্ষা করেছিলেন কখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন, এবং তিনি এসে স্পিকারের ঘরে যাওয়ার পরেই তিনি তারপর আপনারা সেখানে ঢুকেছিলেন 5-10 মিনিট বাদে, এবং তারপরে ঘন্টাখানেক থেকে আপনারা বেরিয়ে আসেন। পরে শুভেন্দু অধিকারী বিধানসভা স্পিকার ঘর থেকে বেরিয়ে যান। তো ব্যাপারটা যে স্পিকারের কাছে অভিযোগ জানানোর জন্য শুভেন্দু অধিকারীর জন্য অপেক্ষা করেছেন, এখন অনেকেই বুঝতে পারছে যে খেলা কি হয়েছে। সেদিনকে কিন্তু অনেক সাংবাদিক বা শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বিধানসভায় ছিলেন একটি ঘরে, তিনিও বুঝতে পেরেছেন যে তারা কি করতে চলেছেন। যাই হোক, এখন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন বহিষ্কার হওয়ার পরে যে তিনি তারা এখন কোনো রাজনীতি কিছু করছেন না, তাদের বহিষ্কার করেছেন, তারা এখন যে মুক্ত হয়ে গেছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখন এই মোমেন্টে নেই, তিনি উলুবেরিয়া কাজ করবেন। তো অনেকেই প্রশ্ন তুলেছেন যে এদেরকে কি বলে বোরে করে এবার তৃণমূলের বিধায়ক ভাঙানোর একটা চেষ্টা হতে পারে মহারাষ্ট্রের মতো, যেমন একনাথ সিন্দেকে সামনে রেখে যে শিবসেনা ভাঙা হয়েছিল, সে বা অজিত পাওয়ারকে রেখে সামনে রেখে এনসিপি ভাঙা হয়েছিল, সেই রকমই হয়তো এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন শাহ তাদেরকে রেখেই হয়তো বিজেপি বাইরে থেকে সামনে ফ্রন্টে আসবে না। শুভেন্দু অধিকারী বা অমিত শাহেরা হয়তো চাইবেন যে তৃণমূলকে ভাঙতে, এবং বেশি ভাঙতে পারলে 40-এর বেশি 80 জন বিধায়ক, 40-এর বেশি ভাঙতে পারলে তারাই নিজেদের বিরোধী দল হিসাবে দাবি করতে পারে। অনেক কিছু জল্পনা শুরু হয়েছে সোমবারের বিকেলের পর থেকে, এবং তৃণমূলের তরফে অনেকে বলা হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যাই করুন না কেন, আলটিমেটলি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বল বা তৃণমূলের সিম্বলে তারা জিতে এসছেন, তারা কি পদত্যাগ করবেন, নাকি ওই সাধারণ সদস্য হিসাবে তারা থেকে যাবেন, এইসব নানান চর্চা শুরু হয়েছে। দেখা যাক এখন মহারাষ্ট্র মডেল বাংলায় সফল হয় কিনা। কারণ মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে ছিলেন, বাল ঠাকরের পুত্র, কিন্তু বাল ঠাকরের অবর্তমানে শিন্দে মহারাষ্ট্রে শিবসেনা ভাঙতে পেরেছেন, কিন্তু তৃণমূলে যিনি প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু জীবিত। তিনি বর্তমান থাকাকালীন তার দল ভেঙে বিধানসভা বা লোকসভাতে অধিকাংশ এমপি তাদেরকে ভেঙে দিয়ে আলাদা দল করে তৃণমূলকে দুটুকরো করে দেওয়া যায় কিনা, তার পরীক্ষা সামনে। দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙন ঠেকাতে পারে নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন শাহকে সামনে শিখণ্ডী করে তৃণমূল দলকে বিজেপি ভেঙে দিতে পারে। সেই খেলাই এখন চলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।